আমরা শুরু করতেছি হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা, অথবা আমরা ইংরেজিতে বলতে পারি নিউটনিয়ান মেকানিক্স। তো নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে আমাদের প্রতি বছর কম করে এক সেট প্রশ্ন আসবে, তাই না? আর কমপক্ষে 4-5টা এমসিকিউ আসবে, 2-3টা তো আসবেই, 4টাও আসতে পারে। তো এখন নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে আমাদের প্রথম দিকে যে জিনিস আছে সেটা হচ্ছে বল। তো আমাদের যেটা সম্পর্কে প্রথমে আইডিয়া দরকার সেটা হচ্ছে বল। তো বল ইংরেজিতে বলে হচ্ছে ফোর্স। তো বল বা ফোর্স কাকে বলে? যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়। যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটে, তাকে বল বলে। গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটে তাকে বল বা ফোর্স বলে। তো বলের সংজ্ঞার প্রথম অংশে কি বলা হচ্ছে? যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়। তার মানে আমাদের কাছে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, আমরা যদি এটাকে বল প্রয়োগ করি তাহলে এটা কি হবে? গতিশীল হবে। যেটাকে আমি একটা টোকা দিলাম, এটা কি হইলো? গতিশীল হয়ে পড়ে গেল, তাই না? তাহলে বল হচ্ছে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটে। তার মানে মনে করো আমাদের কাছে একটা বস্তু ছিল, এই বস্তুটা অলরেডি গতিশীল অবস্থায় আছে। আমি কি করলাম? বল প্রয়োগ করে এই বস্তুটাকে থামাই দিলাম, মানে এই বস্তুটা স্থির হয়ে গেল। তার মানে বল প্রয়োগ করে আমি এর গতির পরিবর্তন ঘটালাম। তাহলে বলের সংজ্ঞাতে 2টা অংশ আছে, একটা হচ্ছে স্থির বস্তু গতিশীল হবে আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হবে। তাহলে বলের সংজ্ঞা খুবই সহজ, যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটে তাকে বল বলে। তাহলে বলের সংজ্ঞাতে কোনো সমস্যা থাকার কথা না। এখন আসি, বলকে আমরা প্রকাশ করি কিভাবে? বলের রাশিমালা। বলের রাশিমালা। তো বলকে আমরা প্রকাশ করি এফ দিয়ে। এফ সমান হচ্ছে এম এ। এখানে এ কি? এ হচ্ছে ত্বরণ, আর এম কি? এম হচ্ছে ভর। তাহলে কোনো বস্তুর ভর আর ত্বরণের গুণফলকে আমরা বলি হচ্ছে বল। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, অথবা আমরা বলতে পারি ভরের একক হচ্ছে কেজি আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের বলের 2টা একক, একটা হচ্ছে নিউটন আর একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বলের মাত্রা কি? মাত্রা বের করা খুবই সহজ। এই মৌলিক যে একক আছে, এই মৌলিক এককের প্রত্যেকটা পদকে আমরা যদি মাত্রা দিয়ে রিপ্লেস করি তাহলেই আমাদের মাত্রা বের হবে। তো কেজিকে আমরা প্রকাশ করি বড় হাতের এম দিয়ে, আর এই এম দ্বারা কি বোঝাচ্ছে? মিটার, মানে দূরত্ব। দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল। আর এসতে হচ্ছে সেকেন্ড, সময়। তো সময়ের মাত্রা টি, আর উপরে আছে -2। তাহলে এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা। এবার বল সম্পর্কে আমাদের কয়েকটা ধারণা দরকার। বল বা ফোর্স এটা কি রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। 2 নম্বরে হচ্ছে বল জোড়ায় জোড়ায় কাজ করে। বল জোড়ায় জোড়ায় কাজ করে, তাই না? বর বউয়ের মতো, এদেরও কাপল আছে, খালি আমারই নাই। এরপরে কোনো বল একটা বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। দেন 4 নম্বরে হচ্ছে বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। বিকৃত করতে পারে। আচ্ছা, তো তাইলে বল সম্পর্কে আমরা কি কি জানলাম? প্রথম কথা, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে এর একটা মান আছে, এর একটা দিক আছে, বলের নির্দিষ্ট দিক আছে। এরপর বল জোড়ায় জোড়ায় কাজ করে, মানে তুমি কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, ওই বস্তুও
তুমি যেদিকে বল প্রয়োগ করেছো তার উল্টা দিকে সমপরিমাণ বল প্রয়োগ করবে। এটাই তো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে বল কিভাবে কাজ করে? বল জোড়ায় জোড়ায় কাজ করে। 3 নাম্বার, কোনো বল একটা বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। তো আমরা জানি একটা বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। এরপর বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। মনে করো কাউকে একজন পাঁচ মেরে থোবড়া ফাটিয়ে দিয়েছে, তাহলে তার মুখ বিকৃত হয়ে যাবে না? তো বল কোনো বস্তুকে কি করতে পারে? বিকৃত করতে পারে, মানে তার যে স্বাভাবিক চেহারা সেই স্বাভাবিক চেহারার পরিবর্তন ঘটাতে পারে। তাহলে বল সম্পর্কে এই কয়টা আইডিয়া আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আসি মৌলিক বল। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে মৌলিক বল। ইংরেজিতে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্সেস। তো মৌলিক বল কত প্রকার? মৌলিক বল হচ্ছে 4 প্রকার। মানে আমাদের চারপাশে আমরা যত প্রকার বল নিয়ে আলোচনা করি না কেন, সবগুলোকে বিশ্লেষণ করলে আলটিমেটলি আমরা 4 ধরনের বল পাবো। সেই 4 ধরনের বল কি কি? 1 নম্বরে আছে হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। 2 নম্বরে আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। 3 নম্বরে আছে হচ্ছে তাড়িত চৌম্বক বল, তাড়িত চৌম্বক বল। আর 4 নম্বরে আছে হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তো এইখানে যে ক্রমে লিখছি আর কি, এই ক্রমই হচ্ছে এদের শক্তির ক্রম। তো যত আমি উপর থেকে নিচে আসব শক্তি তত বাড়বে। তার মানে মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বল বল, দুর্বলতম। আর সবল নিউক্লিয় বল হচ্ছে সব থেকে সবল বল, সব থেকে সবল বল মানে সবলতম বল। মহাকর্ষ বলের বাহক কণা কি? গ্রাভিটন। মহাকর্ষ বলের বাহক কণা হচ্ছে গ্র্যাভিটন। দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা হচ্ছে বোসন। বোসন আবার 2 রকম হতে পারে, ডাব্লু বোসন আর জেড বোসন। তাড়িৎ চৌম্বক বলের বাহক কণা হচ্ছে ফোটন। আর সবল নিউক্লিয় বলের বাহক কণা হচ্ছে মেসন। তাহলে এই বিষয়গুলো হচ্ছে এমসিকিউতে আসে, মূলত আসে এমসিকিউতে, রিটেনে কখনোই আসবে না। তাহলে আমরা কি কি দেখলাম? মৌলিক বল 4 প্রকার। মহাকর্ষ বল সব থেকে দুর্বল বল, মহাকর্ষ বলের বাহক কণা গ্র্যাভিটন। দুর্বল নিউক্লিয় বল, এর বাহক কণা হচ্ছে বোসন। এটা ডাব্লু বোসন হতে পারে, জেড বোসন হতে পারে। এখন এই দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়? বিটা ক্ষয় হয় বা তেজস্ক্রিয় ভাঙন হয়। এটা এমসিকিউ এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়। তাহলে আমরা মনে রাখবো দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয় বা তেজস্ক্রিয় ভাঙন হয়। তাড়িৎ চৌম্বক বলের বাহক কণা হচ্ছে ফোটন। আর সবল নিউক্লিয় বল সব থেকে শক্তিশালী বল, সবলতম, এটার বাহক কণা হচ্ছে মেসন। তাহলে এখানে কোনো সমস্যা আছে? এরপরে হচ্ছে নিউটনের গতিসূত্র। আচ্ছা, নিউটনের গতিসূত্র, এটাকে আমরা বলতে পারি নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র। তো নিউটনের গতির মধ্যে 3টা সূত্র আমাদের পড়া লাগবে আর কি। 1 নাম্বার সূত্র হচ্ছে জড়তার সূত্র। জড়তার সূত্রে আমাদের কি বলা হচ্ছে? বল প্রয়োগ না করা হলে, বল প্রয়োগ না করা হলে, বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। সরল রেখা বরাবর চলতে থাকবে। তো
তাইলে এখানে বলা হচ্ছে যে 1 নাম্বার সূত্রে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। বাহ্যিক বল যদি প্রয়োগ না করি তাহলে একটা বস্তু যে স্থির অবস্থায় আছে সে আজীবন স্থির অবস্থাতেই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে এখানে মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটার কোনো বেগটেগ নেই, তাহলে এর ভেলোসিটি কত? 0 মিটার পার সেকেন্ড। তো আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, মানে বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে এ কখনোই গতিশীল হবে না, সারা জীবন স্থির অবস্থাতেই থাকবে। আর একটা বস্তু মনে করো একটা নির্দিষ্ট দিক বরাবর গতিশীল আছে, আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তো এ সারা জীবন ওই একই দিক বরাবর মানে সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। কিন্তু বাস্তব জীবনে আমরা মনে করো যে এখানে একটা ফুটবল আছে, এই ফুটবলকে একটা লাথি দিলাম। আচ্ছা, তো বলতেছিলাম যে এইখানে মনে করো একটা ফুটবল আছে, এই ফুটবলকে লাথি দিছো তুমি, তো ফুটবলটা দেখা যায় কি কিছু দূর যাওয়ার পরে থেমে যায়। এখন কথা হচ্ছে থেমে যায় কেন? এই নিউটনের সূত্র অনুসারে তো এর সারা জীবন সামনের দিকে চলার কথা। তো থেমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এইখানে কিন্তু মাটির একটা ঘর্ষণ বল আছে। এই মাটি আর এই ফুটবলের মধ্যে যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল হচ্ছে একটা বাধাদানকারী বল। আবার এখানে বাতাসের বাধা আছে, বাতাসও কিন্তু এই ফুটবলকে সামনের দিকে যেতে একটা বাধা প্রদান করে, ফলে ফুটবলটা কিছুটা সামনে যাওয়ার পরে থেমে যায়। কিন্তু যদি আমরা এমন কোনো একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে কোনো মাটির বাধা বা বাতাসের বাধা এই ধরনের কোনো বাধাদানকারী বল না থাকে, তাহলে একটা গতিশীল বস্তু সারা জীবন সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তো এই ঘটনাটা থেকে, এই সূত্র থেকে আমরা যে বিষয়টা সম্পর্কে ধারণা পাই সেটা হচ্ছে জড়তা। এটা হচ্ছে জড়তা, ইংরেজিতে বলে ইনারশিয়া। তো জড়তা কাকে বলে? কোনো বস্তু যে অবস্থায় আছে, কোনো বস্তু যে অবস্থায় আছে আজীবন সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। তো জড়তা আবার কত প্রকার হইতে পারে? জড়তা আবার 2 প্রকার হইতে পারে। জড়তা 2 প্রকার। এক হচ্ছে স্থিতি জড়তা, আর 2 হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা কি? স্থির বস্তু আজীবন স্থির থাকতে চাই, এটাকে আমরা বলি হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু আজীবন গতিশীল অবস্থাতেই থাকতে চাই, এটাকে আমরা বলি গতি জড়তা। তো এটার খুবই বিখ্যাত একটা উদাহরণ হচ্ছে একটা বাস থেমে আছে আর সেই বাসের মধ্যে মনে করো কেউ একজন বসে আছে। তো বাসটা যখন হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করে তো ওই মানুষটা পিছনের দিকে ঝুঁকে পড়ে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে বাসের সিটের সাথে তার দেহের নিচের অংশ যুক্ত আছে, সরাসরি সংযুক্ত, বসে আছে বাসের সিটে। তো বাসটা যখন গতিশীল হয় তো বাসের সাথে সাথে তার দেহের নিচের অংশও গতিশীল হয়, কিন্তু উপরের অংশ তো আছে স্থিতি জড়তায়, ফলে উপরের অংশ স্থির অবস্থাতেই থাকতে চাই। ফলে ওই বাসটা সামনে যখন চলে যায় তখন ওই দেহের পিছনের অংশ পিছন দিকে হেলে পড়ে। আবার গতি জড়তার উদাহরণ হচ্ছে একটা গতিশীল বাস হঠাৎ যখন ব্রেক করে তখন মানুষ সামনের দিকে ঝুঁকে পড়ে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে বাসটা যখন ব্রেক করলো, বাসটা থেমে গেল, বাসের সাথে সাথে মানুষের দেহের নিচের অংশও থেমে যায়, কারণ নিচের অংশ সরাসরি বাসের সাথে লেগে আছে। কিন্তু এই দেহের উপরের অংশ এটা তখনও গতিশীল থাকতে চায়, ফলে এটা সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। যেমন আজকে আমি ঘুমাইছি 10 ঘন্টা, তারপরেও আমার আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমাইতে ইচ্ছা করতেছিল, এটাও এক ধরনের জড়তা। বুঝতে পারছো? তাহলে জড়তা কি? কোনো বস্তু যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হলো জড়তা। জড়তা কত প্রকার? জড়তা 2 প্রকার, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। এরপরে আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ নিউটন। এখানে বলা হচ্ছে
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তো এখানে আমাদের বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমাদের প্রথম জানা দরকার ভরবেগ জিনিসটা কি। তো ভরবেগ ইংরেজিতে বলা হচ্ছে মোমেন্টাম। তো ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তো এইখানে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগকে আমরা প্রকাশ করি পি দিয়ে, পি সমান ভর গুণ বেগ। তাহলে ভরবেগের পরিবর্তন এর হার বোঝাতে আমরা কি করি? সময় দিয়ে ভাগ করি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পারছো? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বের করার জন্য আমরা সময় দিয়ে ভাগ করলাম। এটা কার সমানুপাতিক? প্রযুক্ত বলের। এবং আমি যেদিকে বল প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে। তাহলে আমি যদি বল প্রয়োগ করি পশ্চিম দিকে, ভরবেগের পরিবর্তনও হবে পশ্চিম দিকে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এফ সমানুপাতিক ডেল পিকে লেখা যায় ডেল এম ভি, মানে পি সমান যেহেতু এম ভি ডিভাইডেড বাই কত? টি। বা এখান থেকে আমি লিখতে পারি এফ সমানুপাতিক, আচ্ছা একটা নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে এম তো ধ্রুবক, তার মানে এম তো পরিবর্তন হবে না, তাহলে এম বাইরে থাকলো, পরিবর্তন হবে হচ্ছে বেগ, তাহলে ডেল ভি লিখলাম বাই কত? টি। এখন আমরা জানি ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, তার মানে ডেল ভি বাই টিকে লেখা যায় হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এম এ। আমরা যেহেতু সূত্র বানাতে চাচ্ছি এই কারণে সমানুপাতিক চিহ্ন উঠাই যদি দেই তাহলে পাবো এফ সমান একটা ধ্রুবক কে ইন্টু এম এ। তো আমরা যখন কোনো একটা সূত্র বের করি, কোনো একটা সংজ্ঞা থেকে সূত্র নিয়ে আসি, তখন সবগুলা রাশির মান এক একক হলে সূত্রটা কেমন হতো সেটা বের করি। তাহলে আমরা এখন দেখব যে এম যদি 1 কেজি হয়, বস্তুর ভর যদি 1 কেজি হয়, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে আমাদের প্রযুক্ত বল হবে 1 নিউটন। তখন আমাদের কে এর ভ্যালু কত হবে? তখন আমাদের কে এর ভ্যালু হবে 1। তাহলে কে এর ভ্যালু 1 কখন হচ্ছে? যখন বস্তুর ভর 1 কেজি, বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং প্রযুক্ত বলের মান হচ্ছে 1 নিউটন। তখন আমাদের সূত্রটা হবে এফ সমান কে ইন্টু এম এ ছিল, তো এখন আমাদের কে এর ভ্যালু কত? 1। তাহলে আমরা পেলাম অতএব এফ সমান এম এ। এইটা হচ্ছে আমাদের যে সে বিখ্যাত সূত্র আর কি, এফ সমান এম এ, ওটার প্রমাণ। এই প্রমাণ না জানলেও হবে, এই সূত্র জানলেই হবে আর কি। তো এইখান থেকে আবার আমরা চাইলে এভাবে লিখতে পারি এম ইন্টু এ মানে কি ডেল ভি বাই টি সমান এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। যখন আমাদের দুইটা বেগ দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, বস্তুর ভর দেয়া থাকবে, তখন আমরা সরাসরি বল বের করার জন্য এই সূত্র ব্যবহার করতে পারি। আর যদি ত্বরণ আর ভর দেয়া থাকে তখন আমরা এফ সমান এম এ সূত্র ব্যবহার করে বলের মান বের করতে পারি। তো এটা গেল হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এরপর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল অফ নিউটন। তো নিউটনের তৃতীয় সূত্র এটা তো মানে সবাই জানে আর কি, সায়েন্স আর্টস কমার্সের সব স্টুডেন্ট এমনকি সাধারণ মানুষও জানে। এই সূত্র আর এখন ফিজিক্সের মধ্যে সীমাবদ্ধ নেই। তো সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বাংলায় একটা বাগধারা আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, ওই রকম আর কি সূত্রটা। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
তো এটা একটা মনে করো ইউনিভার্সাল ল। এই দুনিয়ায় ভালো কাজ করবা, ওই দুনিয়ায় জান্নাতে মনে করো যে হুরদের সাথে সুন্দর সময় কাটানো যাবে, তাই না? মেয়েদেরও ব্যবস্থা আছে, শুধু ছেলেদের যে তা না। ছেলেরা যে 70টা না 72টা হুর পাবে, মেয়েরাও কিছু না কিছু তো পাবে। আল্লাহ কাউকেই নিরাশ করবে না। তো এটাও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র, বুঝছো? এই দুনিয়ায় যেরকম কাজ করবা, ওই দুনিয়ায় সেরকম ফল পাবা। তো এটাই হলো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন নিউটনের তৃতীয় সূত্র বাস্তব জীবনে ব্যাপকভাবে প্রযুক্ত হয়, মানে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করি। তো আমাদের এখন টপিক হচ্ছে বাস্তব জীবনে নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার। এখান থেকে আমাদের খ নম্বরে যে 2 মার্কের প্রশ্ন আসে ওটা আসবে। বাস্তব জীবনে নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার। নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার 1 নম্বরে হচ্ছে নৌকা থেকে লাফ দেয়া। নৌকা থেকে লাফ দেয়া। তো এখন একটা নৌকা আঁকাই ফেলি। এই মনে করো একটা নৌকা, ওকে, আওয়ামী লীগের ডুবে যাওয়া নৌকা, এ হচ্ছে নৌকা। তো এই নৌকায় এখানে মনে করো একজন মানুষ ছিল, এইখানে হচ্ছে পানি আছে আর কি, পানি না থাকলে আর নৌকা থেকে লাভ কি? তো এই মানুষটা কি করছে, সামনের দিকে লাফ দিছে, এখানে ডাঙা আছে আর কি, এখানে মাটি, তো সামনের দিকে লাফ দিছে। তাইলে দেখবা ওই ব্যক্তিটা গেছে এই দিকে, নৌকা যাবে পেছনের দিকে, নৌকা পিছনের দিকে কিছুটা সরে যাবে। তো এটাই হচ্ছে তোমার নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার। ও বল প্রয়োগ করছে এদিকে আর নৌকা গেছে এইদিকে, মানে এটা হচ্ছে বিপরীত একটা প্রতিক্রিয়া। তাহলে নৌকা থেকে লাফ দেয়া এটা নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার। এরপর 2 হচ্ছে ভূমির উপর দাঁড়ানো, মানে মাটির উপর দাঁড়ানো। মাটির উপর দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা আর কি। তো সারা জীবনেই তো দাঁড়িয়ে আসি আর কি, কোনো দিন কি কেউ এত কিছু ভেবে দেখেছে? এত কিছু না ভেবেও দাঁড়িয়ে থাকা যায়, তাই না? আচ্ছা, মানে নিউটনের সূত্র না জানলেও জীবন চলে। তো মাটির উপর মনে করো একজন মানুষ দাঁড়িয়ে আছে, তো সেই মানুষটা কি করে, তার পা দিয়ে মাটিকে নিচের দিকে বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে মাটিও মানুষের দিকে বিপরীত এবং সমপরিমাণ বল প্রয়োগ করে, ফলে মানুষটা মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে একজন মানুষ কেন কাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না, পা কেন গেঁথে যায়? কারণ কাদা মানুষের ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করতে পারে না, কারণ কাদার কণাগুলো তো শক্তভাবে আটকে থাকে না, তাই না? আবার বালির মধ্যে দাঁড়িয়ে থাকা কঠিন বা বালির মধ্যে হাঁটা কঠিন, কেন? কারণ বালির কণাগুলো নিজেদের মধ্যে শক্তভাবে আটকে থাকে না। বালির উপর যখন পা ফেলা হয় তখন এই কারণে পাটা গেঁথে যায়। বুঝতে পারছো? তাহলে মাটির উপর দাঁড়িয়ে থাকার পিছনেও কিন্তু এতখানি ফিজিক্স আছে, বিরাট ব্যাপার স্যাপার। এরপর 3 কি, 3 নম্বরে হচ্ছে হাঁটা। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন আমরা কি করি? এই হচ্ছে মাটি, আমরা আমাদের পা দিয়ে মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করি। তো আমি মনে করো মাটির উপর বল প্রয়োগ করলাম এফ বল। তো এই বলের কিন্তু আবার 2টা উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আরেকটা থাকে হচ্ছে উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশ কি করে? এই উলম্ব উপাংশ একজন মানুষকে মাটির উপর দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, যেটা এখানে আমরা দেখলাম। আর অনুভূমিক উপাংশ ওই মানুষটাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই কারণে যদি কেউ মাটির উপরে এরকম লম্বালম্বিভাবে পা ফেলে তাহলে সে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এরকম তির্যকভাবে পা ফেলতে হবে, যাতে এই প্রযুক্ত বলের একটা উপাংশ থাকে অনুভূমিক বরাবর। বুঝতে পারছো কথা? এরপরে আসি ঘোড়ার গাড়ি টানা। ঘোড়ার গাড়ি টানা। তো ঘোড়ার গাড়ি টানার ক্ষেত্রেও একই কথা, যে এইখানে ধরো একটা ঘোড়া, সে কী করে, সে এখানে একটা গাড়ি আছে, এর সাথে একটা ঘোড়াকে লাগানো থাকে, তাই না? ঘোড়া তো আর রাখতে পারি না, তো এইখানে মনে করো এই হচ্ছে ঘোড়া। প্যারালাল কোনো ইউনিভার্সে মনে করো এরকম গোল ঘোড়া আছে।
তো ঘোড়া বল প্রয়োগ করে কিভাবে? মাটিতে তির্যকভাবে বল প্রয়োগ করে, পা দিয়ে বল প্রয়োগ করে তির্যকভাবে। ফলে এই বলেরও একটা উপাংশ থাকে কোন দিকে? উলম্ব দিকে, আরেকটা উপাংশ থাকে অনুভূমিক দিকে। এই অনুভূমিক উপাংশটা এই গাড়িটাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। এই যে গাড়ির আবার এখানে চাকা আছে, চাকা না থাকলে তো আবার চলবে না ঠিক মতো, তাই না? তো ঘোড়ার গাড়ি টানা আর মানুষের হাঁটা একই রকম ঘটনা আর কি, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা, বারবার শুধু নৌকা চলে আসে। আওয়ামী লীগকে মানুষ যতই ভুলতে চাক, বুঝছো? যে বলে না, কি বলে যে গুলি মারলে মাথায় মারিস, কারণ বুকে আমার বঙ্গবন্ধু থাকে। বুঝতে পেরেছ? নৌকার গুণ টানা। তো নৌকার গুণ টানা জিনিসটা কি? এই মনে করো একটা নদী, এই হচ্ছে একটা নদী, আর এইখানে আছে হচ্ছে একটা নৌকা, এইখানে আছে একটা নৌকা, এই হচ্ছে সেই নৌকা। এখন এই যে নদীর পাড়, এই পাড় বরাবর দুইজন মানুষ আছে, এইখানে একজন মানুষ আছে আর এইখানে একজন মানুষ আছে। তো এরা কি করে? এইখানে একটা দড়ি বেঁধে এদিকে টানে আর এদিকে টানে। এই ঘটনাটার নাম হচ্ছে গুণ টানা। তো ভেক্টরে আমরা পড়ছি ভেক্টরের লব্ধি। লব্ধি কোন দিকে কাজ করে? দুইটা বলের মাঝামাঝি বরাবর। তো এই দিক বরাবর একজন বল প্রয়োগ করতেছে, মনে করো এর নাম রহিম, আর এই দিক বরাবর বল প্রয়োগ করতেছে মানে টানতেছে করিম। তো নৌকা এদিকেও যাবে না এদিকেও যাবে না, নৌকা যাবে মাঝামাঝি বরাবর। বুঝতে পারছো? তো এইখানেও আমাদের ওই নিউটনের তৃতীয় সূত্রটাই কাজ করে। প্রতিক্রিয়া বলের কারণেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। তো নৌকার গুণ টানা গেল। এরপরে আছে হচ্ছে বন্দুকের গুলি ছোড়া। বন্দুকের গুলি ছোড়া। তো একটা বন্দুক থেকে যখন ফায়ার করা হয়, মনে করো একটা বন্দুক, হ্যাঁ, এই আর কি। তো এইখানে তোমার ওই যে ট্রিগার থাকে, মানধাতার আমলের বন্দুক। তো এই ট্রিগার যখন তোমার প্রেস করা হয় তখন এইখান থেকে কি হয়? বুলেট বের হয়, তাই না? তো যখন এই বুলেটটা বের হয়, বুলেটের বেগ থাকে সামনের দিকে আর বন্দুকটা কিছুটা পিছন দিকে সরে আসে। বুঝতে পারছো? তাহলে বন্দুকের যখন গুলি ছোড়া হবে তখন গুলিটা বের হয় সামনের দিকে আর বন্দুকটা আসে পেছনের দিকে। তাহলে এইখানে দেখো, ক্রিয়া যেদিকে, প্রতিক্রিয়া তার বিপরীত দিকে, এবং ক্রিয়া বলের মান আর প্রতিক্রিয়া বলের মান পরস্পর সমান। তাহলে বন্দুকের গুলি ছোড়া এটাও নিউটনের তৃতীয় সূত্রেরই ব্যবহার, বাস্তব উদাহরণ। বুঝতে পারছো? এই কারণে ট্রেনিং না থাকলে ওই যে বড় বড় অস্ত্র AK-47, AK-56 এগুলা কিন্তু চালানো অত সহজ না, বুঝছো? এটা চালানোর জন্য বেশ ভালো দক্ষতা থাকা লাগে, না হইলে কিন্তু তোমার দেখা যাচ্ছে বন্দুক ছুড়ে নিজেই আহত হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মহাশূন্য অভিযান তথা রকেটের গতি। আচ্ছা, কত নাম্বার হারাই ফেলছি, নাম্বার দরকার নাই। তো এটা হচ্ছে রকেটের গতি। রকেটের গতি। তো যখন একটা রকেট লঞ্চ করা হয়, যে এখানে যে রকেটটা দেখানো হচ্ছে, এই রকেটটা সামনের দিকে গতিশীল হচ্ছে, উপরের দিকে। আর যখন এইটা মাটি থেকে উড্ডয়ন করে তখন এই যে রকেটের এই দিক দিয়ে, পেছন দিক দিয়ে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হয়। এই ধোঁয়াটা মূলত কোন গ্যাস? এটা হচ্ছে মূলত জলীয় বাষ্প, ভ্যাপার। বুঝতে পারছো? তো এই নির্গমন গ্যাস এটা প্রচণ্ড বেগে মাটিকে আঘাত করে, বা যেই প্ল্যাটফর্ম থেকে রকেটটা উপরে উঠবে সেই প্ল্যাটফর্মকে প্রচণ্ড বেগে আঘাত করে। ফলে এই যে আঘাত করলো তার একটা প্রতিক্রিয়া বল আছে, ওই প্রতিক্রিয়া বলের কারণে রকেটটা উপরের দিকে গতিশীল হয়। তো রকেটের উড্ডয়ন এখানেও তোমার নিউটনের তৃতীয় সূত্র ব্যবহৃত হয়। তো তাইলে আমরা নিউটনের তৃতীয় সূত্র কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা দেখলাম। এটা হচ্ছে রকেটের গতি বা রকেটের উড্ডয়ন, এইখানে হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র ব্যবহৃত হয়। তো এই নিউটনের তৃতীয় সূত্রের বাস্তব জীবনে ব্যবহার, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট কিসের জন্য? এটা হচ্ছে সৃজনশীলের খ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। এটা খ নম্বরে অনেক আসে। বুঝতে পারছো? তো এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে। চিত্রগুলা যদি আঁকতে পারো তাইলে ভালো আর কি। আবার এরকম গোল ঘোড়া আঁকা এসো না, তাইলে আবার সমস্যা।
আচ্ছা, এরপরে আমাদের টপিক হচ্ছে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। তো নিউটনের গতিসূত্র এটা যেরকম অনেক ব্যবহার আছে এটার, আবার এর কিছু সীমাবদ্ধতাও আছে। তো সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে বস্তুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, বস্তুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তখন আমরা নিউটনের গতিসূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে নিউটনের গতিসূত্র কখন ব্যবহার করতে পারবো? যখন বস্তুর বেগ খুব কম হবে, মানে আলোর বেগের কাছাকাছি হবেই না, অনেক কম হবে। তো আলোর বেগের মান কত? আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি। আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তখন নিউটনের গতিসূত্র প্রযোজ্য না। কথা বোঝা গেছে? এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। এখন একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, এদের গতি কিন্তু অনেক সময় আলোর বেগের কাছাকাছি হতে পারে যখন এরা ধাপান্তরিত হয় বা স্থানান্তরিত হয়। কেমিস্ট্রিতে পড়ছো। তাহলে ওই সকল ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র ব্যবহার করতে পারবো না। কথা বোঝা গেছে? ঠিক আছে।